2023-এর ডিসেম্বরের কোনো এক পরন্ত বিকেলে লন্ডনের আলতাবালি পার্কের সামনে দাঁড়িয়েছিলাম, সময় কাটাচ্ছিলাম। আর সেখানে শহীদদের যে তালিকা দেয়া আছে, সেই শহীদদের তালিকায় আলতাবালির নাম খুঁজছিলাম এবং আলতাবালি সম্পর্কে জানবার চেষ্টা করছিলাম। সেখানে তার পরিচিতি দেয়া আছে, বাংলাদেশি বাঙালি আলতাবালি, শহীদ আলতাবালি। আর তার নামে সেই পার্কটি হয়েছে আলতাবালি পার্ক, লন্ডনে। তো এই কথা বললাম এই জন্যে, আজ পত্রিকায় একটি নিউজে চোখ আটকে গেল। আলতাবালি পার্কের সামনে বিশাল সমাবেশ স্থানীয় বাংলাদেশি লোকদের, ব্রিটিশ বাংলাদেশি যারা ছিলেন লন্ডনে এবং আশেপাশের এলাকায়, তাদের একটি বিশাল সমাবেশ আলতাবালি পার্ককে কানায় কানায় ভরিয়ে দিয়ে। তো কিছুটা স্মৃতিচারণ করছিলাম, কারণ আমি এই যে বললাম 2023-এর ডিসেম্বরের পরন্ত বিকেলে আমি সেখানে অল অ্যালোন, আমার সঙ্গে কেউ ছিল না, আমি সময় কাটাচ্ছিলাম। তো তাই মনে হলো যে নিউজটা একটু পড়ে দেখি। তো সেখানে দেখা গেল বেশ কিছু ছবি, ভিডিও, এবং সেখানে এই যে সমবেত উপস্থিত ব্রিটিশ বাঙালিরা, নারী পুরুষ শিশু নির্বিশেষে বিশাল জনসমাবেশ। তাদের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড, কেউ মাইক্রোফোনে কথা বলছেন, হ্যান্ডহেল্ড মাইকে কথা বলছেন, কেউ সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন মিডিয়াকে। আর তাদের সবার উপস্থিতির একটি উদ্দেশ্য, অধ্যাপক ডক্টর ইউনূসকে স্বাগত জানানো, অধ্যাপক ডক্টর ইউনূসের 4 দিনের যুক্তরাজ্য সফরকে ওয়েলকাম করা। তো সেই জন্য তারা সেখানে দাঁড়িয়েছিলেন এবং কথা বলছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, তাদের মনোভাব ব্যক্ত করছিলেন বিভিন্ন মিডিয়ার কাছে। তো সেখানে দেখা গেল অসংখ্য বাঙালির মধ্যে, বাংলাদেশি বাঙালির মধ্যে সিলেটি বাঙালি বেশ অনেকেই ছিলেন সেখানে। তো সিলেটি ভাষায় এক ভদ্রলোক কথা বলবার চেষ্টা করছিলেন। তিনি দাবি করছিলেন বেশ জোরে সোরে যে অধ্যাপক ইউনূসের সরকারকে আরও সময় দেবার জন্যে, রাজনৈতিক দলগুলো যেভাবে চাচ্ছে যে রাতারাতি দেশে একটি ক্রাইসিস তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ শ্বাস ফেলতে পারছে না, সব মানুষ না খেয়ে মরে গেছে, এরকম একটি বয়ান যখন তৈরি করা হয়েছে, অধ্যাপক ইউনূস ক্ষমতায় বলে এত ক্ষতি হয়ে গিয়েছে দেশের, এরকম একটি ন্যারেটিভ তৈরি হয়েছে। তার বিপরীতে সেই অসংখ্য বিশাল সমাবেশের পক্ষ থেকে একজন কথা বলছিলেন সিলেটি ভাষায়। তো তিনি বলছিলেন যে একটি গণভোটের আয়োজন করা হোক, আর সেই গণভোট নির্ধারণ করে দিবে অধ্যাপক ইউনূস আরও কিছুদিন ক্ষমতায় থাকবেন নাকি থাকবেন না। তিনি সেইটিও মেনশন করছিলেন যে একটি রাজনৈতিক দল কি বলল না বলল এই জন্য একটি দেশের সিদ্ধান্ত হতে পারে না, আর সঙ্গে সঙ্গে ভোটের একটি সিদ্ধান্ত চলে আসতে হবে, সেটিও হতে পারে না। কিছু ভদ্র মহিলাকে দেখা গেল, মুসলিম পরিবারের সন্তান হবেন এরা, দে ওয়ার অল বোরকা পরা, হিজাব নেকাবে ছিলেন। তো তারাও বলবার চেষ্টা করছিলেন, তাদের কেউ কেউ বাংলা বলতে জানেন না, সম্ভবত তারা এই প্রজন্মের, বিলেতে বর্ন অ্যান্ড ব্রট আপ, তারা বাংলা শেখেননি হয়তো বা তারা কমফোর্টেবল না বাংলা বলতে। তারা ইংরেজিতে দাবি করছিলেন যে অধ্যাপক ইউনূস একজন ভালো লোক, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের ক্ষমতায় আছেন, আমরা এইটি চাই, কারণ আমরা বিলেতে থাকলেও বাংলাদেশের সৌভাগ্য, সমৃদ্ধি, স্থিতাবস্থা আমরা কামনা করি। সো তিনি আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকুন, এটি আমরা চাচ্ছি। আর বাংলাদেশের রিফর্মস হোক, সরকার প্রস্তাবিত যে রিফর্মগুলোর কথা বলা হচ্ছে, রিফর্মস কমিশনগুলো যে সংস্কার কাজ করছে, তারা দাবি করছিলেন এগুলো আরও সময় নিয়ে হোক, এবং তারপর একটি সময় যখন বোঝা যাবে পর্যাপ্ত সংস্কার হয়েছে, সব কিছু অনুকূলে আছে, তখন একটি নির্বাচন হতে পারে। তো এই দাবিটি তারা করছিলেন এবং সমাবেশটি বেশ বড় ছিল, উল্লেখযোগ্য। আর বিপরীতে আরেকটি দৃশ্য আমরা দেখেছি, আওয়ামী বাকশালীরা সেখানে অধ্যাপক ইউনূস যে হোটেলে উঠেছিলেন, ডরচেস্টার হোটেল, সেই হোটেলের সামনে কিন্তু আওয়ামী বাকশালীরা দাঁড়িয়েছিলেন। শুধু দাঁড়িয়েছিলেন না, প্ল্যাকার্ড ব্যানার হাতে তারাও স্লোগান মিছিল করে এলাকা গরম করবার চেষ্টা করছিলেন। তারা অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অসম্মানজনক কথাবার্তা বলছিলেন। সো আওয়ামী বাকশালীদের কাছে আমরা অবশ্য এরকম ব্যবহারই আশা করি, এর বিপরীত কিছু হয়ে গেলে তারা তো আর আওয়ামী বাকশালী থাকেন না। সো তারা তাদের জাতের পরিচয় দিয়েছেন, তারা কে সেটি জানান দিয়েছেন। এই বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বকে তারা আজে বাজে ভাষায় গালাগালি করেছেন, কথা বলেছেন, যেটি আসলে ডিজার্ভ করে তাদের আফা পলাতক শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী এবং আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের আওয়ামী বাকশালীদের আফা, তাদের আফা ডিজার্ভ করে এইসব গালাগালি। অধ্যাপক ইউনূস তো করেন না ডিজার্ভ, কিন্তু তারা
পার্থক্য রেখা টানতে ভুলে গিয়েছে। ফলে যেই গালি তারা তাদের আফাকে দিবে সেই গালি তারা অধ্যাপক ইউনূসকে দিচ্ছিল। খুবই হাস্যকর লেগেছে আমার কাছে বিষয়টি। কেন বলছি গালি তারা তাদের আফাকে দিবে? কারণ আফার কারণে তারা আজ পলাতক। তারা দীর্ঘদিন থেকে তারা শীতনিদ্রায় আছে, হাইবারনেশনে আছে, ব্যাঙের মতো, সাপের মতো। তো সেই শীতনিদ্রা থেকে কালকে দেখা গেল বেশ কিছু মেজারেবল ক্রিচার্স বেরিয়ে এসেছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কথা বলার জন্য, তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, শোভাযাত্রা করবার জন্য, বক্তব্য রাখবার জন্য। কিছু মেজারেবল ক্রিচার্স, হ্যাঁ প্রিয় দর্শক, আমি তাদেরকে মেজারেবল ক্রিচার্সই বলবো, তারা বেরিয়ে এসেছেন। এবং তাদের মধ্যে সবাই সাধারণ ছিলেন না, কেউ কেউ সাবেক সরকারের হাসিনার এমপি ছিলেন। এবং সেই এমপিদের মধ্যে হাবিবুর রহমান ছিলেন, আবু জাহির ছিলেন, শফিকুর রহমান চৌধুরী ছিলেন, রঞ্জিত সরকার ছিলেন। রঞ্জিত সরকার সিলেট অঞ্চলের, এবং আবু জহিরও সম্ভবত সিলেট অঞ্চলের, হবিগঞ্জ বা এইসব এলাকার এমপি ছিলেন। তাদের দেখা গিয়েছে সেখানে। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকেও দেখা গিয়েছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মিছিলরত, স্লোগান দেয়ারত। আরও ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রহমান, মন্ত্রী আব্দুর রহমান। সো এরাও ছিলেন। এরা এতদিন পালিয়েছিলেন, গর্তে লুকিয়েছিলেন। একটু আগে আমি বলেছিলাম হাইবারনেশন বা শীতনিদ্রায় ছিলেন, হঠাৎ বেরিয়ে এসেছেন। হঠাৎ তাদের শীতাবস্থা কাটিয়ে শরীর উষ্ণ হয়ে উঠেছে, শক্তি সঞ্চয় করে ইংল্যান্ডের রাস্তায় বেরিয়ে এসেছিলেন। যাদের নাম নিলাম, এই মন্ত্রী, এমপি, এই প্রত্যেকটি দুর্নীতিপরায়ণ, মিথ্যেবাদী, কপট, হাসিনার সহযোগী। এই প্রত্যেকটি লোক বাংলাদেশে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা এখানে আসতে পারবে না, আসলে তারা বিচারের সম্মুখীন হবেন। তাই তারা ওখানে পালিয়ে আছেন বিলাতে। ভালো কথা, পালিয়েছিলেন, তাও ঠিক ছিল। গর্ত থেকে বের হয়ে আসবার দরকার ছিল কি? বেরিয়ে এসেছেন তারা, কারণ তাদের লজ্জা নেই। লজ্জাহীন, নির্লজ্জ, বেহায়া এরা। এরা কিভাবে মুখ দেখায়? কারণ তাদের সরকারের আমলে যা যা হয়েছে এই দেশের মানুষের উপর, বাংলাদেশের উপর, বাংলাদেশকে যেভাবে তারা লুটেপুটে খেয়েছে সবাই মিলে, সেই বিষয়গুলো এখন আলোতে এসে গিয়েছে। হ্যাঁ, তাদের আমলে তারা এগুলো আলোতে আসতে দেয়নি, তারা কাভার আপ করতে সক্ষম ছিল, যদিও আমরা জানতাম ভিতরে ভিতরে কি হচ্ছে, বাট সেইভাবে প্রকাশিত হয়নি বিষয়গুলো। বাট এখন তো হাসিনার পলায়নোত্তর সময়ে সব কিছু আলোতে এসে গিয়েছে, প্রতিটি বিষয়ে। তাদের তো লজ্জায় 5-10 বছর গর্ত থেকে বের হবার কথা না। কি পরিমাণ নির্লজ্জ হতে পারে একটা শ্রেণী সমাজের, ভাবতে অবাক লাগে। তারা বেরিয়ে এসে স্লোগান দিচ্ছে, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আজে বাজে কথা বলছে। এই মিজারেবল ক্রিচার্সগুলো এটিও লক্ষ্য করে না বিলাতের মানুষদের স্বভাব চরিত্র কেমন, তারা কতটা গণতান্ত্রিক, তাদের আচরণ কতটা পরিশীলিত, সেটিও লক্ষ্য করে না। অথচ সেই দেশে তারা থাকছে। এটি আরও ভয়ঙ্কর। এবং তাদের সঙ্গে সঙ্গে বিলেতে অবস্থানরত আরও বেশ কিছু লোককে দেখা গিয়েছে, যারা সেখানে দীর্ঘদিন ধরে থাকেন, সম্ভবত ব্রিটিশ নাগরিক। তারাও লজ্জার মাথাকে কি করে এরকম একটা অন্যায় কাজে এসে হাজির হলেন সেখানে। বাংলাদেশে বলে বুঝতাম চা সিঙ্গারার লোভে এসেছে। বিলেতে বাস করা বিলেতের নাগরিক, এদের সম্পর্কে আমি এত নিচু ধারণা কি করে করি? চা সিঙ্গারার লোভে তো তারা আসেনি। তাদের বুকটা ফাইটটা যায়, অর্থাৎ আফার জন্য এক ধরনের বুকের মধ্যে চিনচিন করে, হালকা ব্যথা করে, সেই জন্যে তারা সেখানে এসেছিলেন। বাট এটি একটি ভয়ঙ্কর প্রবণতা। তারা একসময়, যদি আমি ধরে নিই যে তারা জানতেন না হাসিনা কি করেছে, হাসিনার মিথ্যে বয়ানে তারা বিশ্বাস করেছিলেন। হাসিনা সারা বছর সব সময় বলবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা একমাত্র আওয়ামী লীগই লালন করে। ধরে নিলাম এই মিথ্যা বয়ান তারা বিশ্বাস করেছিলেন ভার্বাটিম, ওয়ার্ড বাই ওয়ার্ড। বাট পরবর্তীতে যখন হাসিনার আসল চেহারা সামনে আসলো, হাসিনা কত বড় খুনি, হাসিনার পরিকল্পনায় কত মানুষ গুম হয়েছিল, কত মানুষ নিহত, আহত, পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করেছিল, যখন এই সমস্ত বিষয়গুলো আলোতে আসলো, তারপরও কি করে তারা হাসিনার পক্ষে থাকে, হাসিনার পক্ষে লন্ডনের মতো জায়গায় অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মিছিল করে, তাকে গালি দেয়। এই মিজারেবল ক্রিচার্সগুলো কখনো কি বদলাবে না? এটি ভয়ঙ্কর প্রবণতা। এটি বন্ধ হওয়া দরকার। তাদের বিবেক কি কোনোদিন জাগ্রত হবে না? সবচাইতে দুশ্চিন্তার হলো এইটি। টাকার বিনিময়ে যখন কেউ মিছিল মিটিংয়ে যায়, কারো এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করে, সেটি আমরা বুঝতে পারি। আর কখনো তারা বদলেও যেতে পারে। বাট এই যে মিজারেবল ক্রিচারগুলোর কথা বলছিলাম, তারা তো কখনো বদলাবে না। কারণ ওই যে তাদের বুকটা ফাইটটা যায়, ওই সিমটম তো যাবে না তাদের মধ্য থেকে। তারা মানুষ কবে হবে? তাদের বিবেক কবে জাগ্রত হবে?
আর এটি না হলে আগামী দিনে বাংলাদেশও রাষ্ট্র হিসেবে ইমেজ সংকটে পড়বে। লন্ডনের লোকেরাও কিন্তু জানে, যারা সচেতন লোক আছেন ওখানকার, তারা পত্রিকা পড়েন, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢু মারেন, তারা জানেন বাংলাদেশে কি হয়েছিল জুলাই আগস্টে। বাংলাদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে, সেগুলো তাদেরও জানা আছে। সো তারা কি মনে মনে হাসেনি? তারা কি সেই বাংলাদেশি মিজারেবল ক্রিচারদের করুণা করেনি? তাদের প্রতি করুণা প্রদর্শন করেনি মনে মনে? যে এগুলো কার পক্ষে দাঁড়াচ্ছে, এগুলো কেমন মানুষ, এগুলো কি মানুষ না অন্য কোনো প্রজাতি? তারা কি এরকমটি ভাবেনি? নিশ্চয়ই ভেবেছে, কিন্তু এই খেয়াল কি তাদের আছে? আমার মনে হয় না আছে। তো দুই রকমের চিত্রই সেখানে দেখলাম। আমার এই ভিডিওর উদ্দেশ্য এরকমটি না যে অধ্যাপক ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তিনি আবার সেটা থেকে পিছু হটে এসে গণভোটের আয়োজন করুন, বিএনপির আশা ভঙ্গ করুন, বিএনপিকে ব্রোকেন হার্ট করে দেন, এরকম না। আমি এটি চাইনি। আমি যা বলবার চেষ্টা করেছি, ওই বয়ানটি যথেষ্ট শক্তিশালী না যে আমরা খুব নির্বাচন চাই, জাতি চাই, সবাই চাই, কোটি কোটি মানুষ চাই। না, চায় না কোটি কোটি মানুষ। 50 দল, 60 দল, 100 দল এসব বলে অনেকে মিথ্যে বয়ান হাজির করছে। 50 দলে 50 জন, সো ওটা গণে আমরা কি করব? হ্যাঁ, এখানে বড় দলের মধ্যে একটি দলই আছে, বিএনপি। জামায়াত সেভাবে নির্বাচন চায়নি, চেয়েছে ধৈর্য রেখে সংস্কারের পর। একমাত্র অধৈর্য হয়ে যারা নির্বাচন চেয়েছে, নির্বাচন যাদের জন্য ধ্যান জ্ঞান শয়ন স্বপনে জাগরণে একটি কথা হয়ে উঠেছে, সে তো বিএনপি, আর তো কেউ না। বিএনপি মানে এই দেশের 17-18 কোটি লোক না, খুব বেশি হলে এই দেশে 1.5-2 কোটি লোক বিএনপি করতে পারে। বিএনপির ভক্ত সমর্থক সব মিলে 1.5 থেকে 2 কোটি লোক হতে পারে। বাকি 17 কোটি মানুষের চিন্তা, কে ভেবেছে তারা কি চায়, কিভাবে তাদের মনোভাব আমরা বুঝতে পেরেছি? আমরা পারিনি। আসলে দরকার ছিল একটি গণভোটের, এটি সত্যি কথা। আমি আগেও বলেছি, 2-3 মাস আগে আমার ভিডিওতে আমি বলেছি গণভোট দরকার। আসলে নির্বাচন পিছিয়ে দেবার জন্য না হলেও গণভোট যে কারণে দরকার সেটি হলো, সরকার এখনো ঐকমত্য যে কমিশন আছে, সেই কমিশন কিন্তু সব রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত, তারা যে রিভিউ করেছিল সরকারের পাঠানো স্প্রেডশিট থেকে সংস্কার প্রস্তাব, সেগুলোর উপর তারা আবার বিচার বিবেচনা করে তাদের নিজস্ব অবজারভেশন, নিজস্ব প্রস্তাব তারা দিয়েছে। তো সবগুলোকে একীভূত করে সরকার এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সো তাই এখনো কিন্তু সেই সুযোগটি আছে। সেইটি হলো এপ্রিলের আগে কোনো সময় একটি গণভোটের আয়োজন করা। সেই গণভোটের সরকার পরিপূর্ণভাবে যেসব সংস্কার চেয়েছে আমাদের দেশের উন্নয়নের জন্যে, দেশের ভালোর জন্যে, দীর্ঘমেয়াদে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করবার জন্যে সরকারের বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি, সংস্কার কমিটিগুলো যেসব প্রস্তাব পেশ করেছে, সেগুলো তারা তাদের মতো করে যেভাবে তারা চেয়েছে সেইভাবে থাকতে পারে একটি পক্ষ, যে সরকারের গৃহীত এই পূর্ণাঙ্গ সংস্কার প্যাকেজ, এইটিতে কে কে হ্যাঁ বলতে চাচ্ছে। আর সরকারেরটি না, বিরোধী দল পরিবর্তিত, সংশোধিত এবং জরুরি বিষয়গুলো এড়িয়ে গিয়ে বিরোধী দল এই বলছে ছোট্ট সংস্কার প্রস্তাব, যাতে ভবিষ্যতে তাদের হাতে দড়ি না লাগে, ভবিষ্যৎ ভেবে তারা সেগুলো রাজি হয়েছে যেসব সংস্কার প্রস্তাবে। সো 2 সেটস অফ রিফর্ম রেকমেন্ডেশনস থাকবে সেখানে, 2 সেট থাকবে। একটি হলো সরকারের দেয়া পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব, আরেকটি হলো রাজনৈতিক দলগুলোর দেয়া পরিবর্তিত, সংশোধিত, রূপান্তরিত এবং নিজের এজেন্ডার সঙ্গে যায় সেইটুকু দিয়ে সংস্কার প্রস্তাব। এই দুটো পক্ষে বিপক্ষে থাকবে, হ্যাঁ না ভোট থাকবে। একটি গণভোটের যদি আয়োজন করা যায়, তাহলে এই যে আমরা যারা রাজনীতি করি না, আমরা বিএনপি আওয়ামী লীগ কোনো পক্ষে আমরা নেই, আমাদের সংখ্যা কোটি কোটি, কোনো অবস্থায় আমাদের সংখ্যায় পৌঁছতে পারবে না। বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, 2 দল মিলিয়েও পারবে না। আমরা যারা দল নিরপেক্ষ লোক আছি, তাহলে আমাদের ভোট কে শুনছে, আমাদের মত কে জানতে চাইছে? কিন্তু আমরাও যাতে আমাদের মতবাদটি প্রকাশ করতে পারি, আমাদের ইচ্ছের প্রতিফলন ঘটে, একটি গণভোট হতে পারে। এপ্রিলের নির্বাচনের ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, ফাইন, সেটি থাকলো টেবিলে। পাশাপাশি এর আগেই একটি গণভোট হতে পারে। এতে 2 ধরনের লাভ। সরকার যে দোটানায় পড়েছে, কোনটা রাখি কোনটা ছাড়ি, এই যে সংস্কার প্রস্তাবটা বাস্তবায়ন করা যাচ্ছে না, ফাইনালাইজ করা যাচ্ছে না, এটি চমৎকার হবে। জনগণও জেনে যাবে সরকার কী কী বিষয়ে প্রস্তাব দিয়েছিল। আমরা যদি সমর্থন করি সরকার একটা থাকবে, আমরা না করলে বিরোধী দলগুলো যেটা বলছে বেসিক সংস্কার, আমরা যদি মনে করি সেটা থাকবে, আমরা সেটাই দেব, তাহলে বিরোধী দলের জয় হবে। তাহলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত গণভোটের দাবিকে জোরালো করা। যদি তারা না করে, তাহলে আমরা বুঝবো যে তারা একটি ফাঁকির মধ্যে আমাদের রাখতে চেয়েছে, শুভঙ্করের ফাঁকির মধ্যে আমাদের ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাই আমি মনে করি এই দাবিটি রাজনৈতিক দলগুলোর হওয়া উচিত, গণভোট চাই অনতিবিলম্বে, এবং সেই গণভোটে সব জাতীয় সমস্যার সমাধান হবে। যতগুলো বিতর্কিত ইস্যু আছে সেগুলো সেই গণভোটে ঢুকিয়ে দেওয়া যাবে। সংবিধান সংস্কার হবে কিনা, সংবিধান আগেরটা রিপ্লেস করা হবে কিনা,
গণপরিষদের নির্বাচন হবে কিনা, এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কিন্তু এই গণভোটে আসতে পারে। তাহলে যারা বিরোধিতা করছে আমরা কোনো গণপরিষদ নির্বাচন চাই না, আমরা সংবিধান প্রতিস্থাপন চাই না, যারা এসব কথা বলছেন এবং যারা এসব কথার বিরোধিতা করছেন, অর্থাৎ আমরা যারা একটি নতুন সংবিধান দেখতে চাই, আমরা যারা গণপরিষদ চাই একটি, যেই গণপরিষদ সংবিধান গঠন করবে, তাহলে আমাদের দাবিও পূরণ হলো, আমরাও আমাদের ইচ্ছেটিকে যাচাই করে নিতে পারলাম এই দেশের বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে আছে নাকি যারা এটির বিরোধিতা করছে তাদের সঙ্গে আছে। তো সব ইস্যুকে মোকাবেলা করতে হলে, সব ইস্যুগুলোকে সুন্দরভাবে অ্যাড্রেস করতে হলে সরকারের গণভোটের বাইরে আসলে কোনো রাস্তা নেই। সব বিতর্কের অবসান হবে একটি গণভোটের মাধ্যমে। আর এই দাবিটি লন্ডনের আলতাবালি পার্কে আবার ফুটে উঠেছে সেখানকার প্রবাসী বাংলাদেশি তথা ব্রিটিশ বাংলাদেশিদের মুখ থেকে। সেই দাবিটি আমরা আবার নতুন করে শুনলাম, আর সেই দাবিটি আমাকে অনুপ্রাণিত করেছে এই ভিডিওটি বানাবার জন্য। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।